যদিও অন্তর্দৃষ্টি সম্পূর্ণ এবং দূরদর্শী বলে মনে করা হয় ক্রাফট, রাইট? আর্টের কথা গেল একদিকে। আচ্ছা, ভালো কথা। ক্রাফট, কারুশিল্প ইজ সিন, এটাকে দেখা হয়ে থাকে টু বি এ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে এক ধরনের প্র্যাকটিক্যাল, এক ধরনের ব্যবহারিক অ্যাপ্লিকেশন, তো বোঝো প্রয়োগ। এটা একটা প্র্যাকটিক্যাল ব্যবহারিক প্রয়োগ। কিসের প্রয়োগ? সার্টেন স্কিলস, সুনির্দিষ্ট দক্ষতাগুলোর প্রয়োগ, সুনির্দিষ্ট দক্ষতাগুলোর প্রয়োগ। আচ্ছা, কি তৈরির দক্ষতা? ফর প্রডিউসিং, উৎপাদন করার দক্ষতা। কি উৎপাদন করার দক্ষতা? অবজেক্ট, কোন একটা বস্তু উৎপাদন করার দক্ষতা। এটা কোন ধরনের বস্তু হবে? এভরিডে ইউজ, যেটা আমরা প্রতিদিন ব্যবহার করি। ক্লিয়ার স্যার? ওকে, রাইট। প্রতিদিন যেগুলো ব্যবহার করি, দ্যাট যেগুলো কিনা আর অফেন, প্রায় সময় বিউটিফুল টু লুক অ্যাট, দেখতে খুব সুন্দর দেখায়। ক্লিয়ার স্যার? আলো কমাও, লাইটের আলো কমাও, লাইটের আলো কমাও। দেখো এদিকে, তাহলে কি বলছে? দেখো ভাই দিকে, তাহলে বলছে ক্রাফট বলতে আমরা কি বুঝি? একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনকে বুঝি, সুনির্দিষ্ট একটা, বলছে সার্টেন স্কিল, সুনির্দিষ্ট একটা দক্ষতার, যে কোনো কিছু তৈরির যে দক্ষতা, সে দক্ষতার আমরা প্রয়োগকে বুঝি। এই দক্ষতা কিসের দক্ষতা হবে? কোনো একটা বস্তু তৈরির দক্ষতা, যে বস্তুগুলো আমরা প্রত্যেক দিন ব্যবহার করি। ক্লিয়ার? কেমন? যেমন ধরো পোর্টারি মানে মৃৎশিল্প বা মাটির যে কোনো পাত্র। পৌটারি, মাটির পাত্র। আমরা জানি একটা সময় ছিল যখন আমাদের দেশের মানুষ মাটির পাতিলে তোমার রান্না হইতো, মাটির প্লেটে ভাত খাইতো, ওই কথা বলছে। মেটাল, যে কোনো ধাতব জিনিস। উডওয়ার্ক, কাঠের যে কোনো কাজ। কেন মানে বুঝো? কেন মানে হচ্ছে বেত। কেন মানে কি? বেত চিনো? বেত চিনো? ওই যে সাপ থেকে পিটাই, যে সারা যে পিটাইতো আগে স্কুল লাইফে থাকতে, ঠান্ডা মাথায় খেয়াল করো, ওইটা হচ্ছে বেত আর কি। হ্যাঁ, এখন ভাই জানো কিনা যাই না, বেতের লাঠি মানে বেতের চেয়ার বানাইতো আগেরকার দিনে, বেতের সোফা বানাইতো, বেতের মোড়া বানাইতো, বেত দিয়ে আরো বহুত কিছু বানাইতো। কথা বুঝছি? ওকে, রাইট। ঠান্ডা মাথায় খেয়াল করো। অ্যান্ড ব্যাম্বো আইটেম, বাঁশের আইটেম। ওকে, রাইট। জুয়েলারি, বলছে অলংকার। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, লাইক যেমন ধরো একতারা, ঢোল, বাঁশি। অ্যান্ড টেক্সটাইল আইটেম, বলছে কাপড়ের যে কোনো আইটেম। তাহলে কি বলছে? দেখো এদিকে, ঠান্ডা মাথায় খেয়াল করো। তাহলে বলছে ঠান্ডা মাথায় দেখি, ক্রাফট কি জিনিস? ক্রাফট হচ্ছে আসলে এক ধরনের দক্ষতা। কি দক্ষতা? যে কোনো জিনিস তৈরির দক্ষতা। কোন জিনিসগুলো? যেই জিনিসগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি। ক্লিয়ার স্যার? এটা হইতে পারে মাটির যে কোনো জিনিস, হইতে পারে ধাতব কোনো জিনিস, হইতে পারে কাঠের যে কোনো জিনিস, হইতে পারে বাঁশের জিনিস, হইতে পারে বেতের কোনো জিনিস, কিংবা কোনো জুয়েলারি, কিংবা কোনো মিউজিক্যাল আইটেম, কিংবা ধরো কাপড়ের কোনো আইটেম ধরো, রাইট? এগুলো যে কোনো কিছু তৈরি দক্ষতার নামই হচ্ছে ক্রাফট। বুঝছি? এরপরে কি বলছে ভাই দেখো, এরপরে বলছে পিপল হু প্র্যাকটিস ক্রাফট, যে মানুষগুলো ক্রাফট প্র্যাকটিস করে আর কল, তাদেরকে আমরা কি ডাকি? ক্রাফট পার্সন। ক্রাফট পার্সন মানে কারুশিল্পী, অথবা আর্টিসান মানে কারিগর। তাদেরকে আমরা কারিগর কিংবা কারুশিল্পী ডাকি। হু পিক আপ, যারা কিনা পিক আপ, এমনি পিক আপ শব্দ অর্থ কোনো কিছু নিচ থেকে উপরে তোলাকে বলি পিক আপ। এখানে পিক আপ শব্দ অর্থ শিখা বোঝাচ্ছে। যারা কিনা পিক আপ করেছে, অর্জন করেছে, শিখেছে দ্য স্কিলস, তাদের দক্ষতাগুলো আন্ডার দ্য গাইডেন্স মানে তত্ত্বাবধানে। কার তত্ত্বাবধানে? দাও মাঝখান থেকে যাও, পিছনটা চালে যাও, রাইট। দেখো দিকে, আন্ডার দ্য গাইডেন্স, তত্ত্বাবধানে। কার তত্ত্বাবধানে? অফ ওল্ডার, তুলনামূলক বয়স্ক, অ্যান্ড মোর এক্সপিরিয়েন্স, এবং অনেক বেশি অভিজ্ঞ কোনো কারিগরের আন্ডারে থেকেই তারা এই দক্ষতাগুলো অর্জন করে। আবারও বলছি, হু পিক আপ দেয়ার স্কিল, যারা কিনা তাদের দক্ষতাগুলো অর্জন করে। কিভাবে অর্জন করে? তুলনামূলক বৃদ্ধ এবং তুলনামূলক অভিজ্ঞ কোনো কারিগরের আন্ডারে থেকেই এই দক্ষতাগুলো অর্জন করে। আচ্ছা, ভালো কথা। দ্য ট্রেনিং দে রিসিভ, যে ট্রেনিংটা তারা রিসিভ করে, ওকে, রাইট, যে ট্রেনিংটা, এই প্রশিক্ষণ যেটা তারা গ্রহণ করে, ইজ দাস, এটা হচ্ছে এইভাবে, এইভাবে, ইন দিস ওয়ে, এইভাবে। কোনভাবে? অন দ্য জব মানে বুঝো কাজের মধ্যেই। অন দ্য জব মানে বুঝো কাজের মধ্যে মানে বুঝো। দেখবা তোমার এই যে কাঠের মিস্ত্রি কাজ শিখে, কিংবা ধরো বিভিন্ন ধরনের কাজ শিখে না, এই ধরনের তোমার কি বলে মাটির জিনিস তৈরি করার কাজ শিখে, এই কাজগুলো কীভাবে শিখে? এরকম না, ওদের আলাদা ট্রেনিং হয়, 6 মাসের ট্রেনিংয়ের ব্যবস্থা করে, এরপর 7 নম্বর মাস থেকে ওরা কাজ শুরু করে। এরকম না রে ভাই, ওদেরকে ছোটোবেলায় কাজ দিয়ে দেওয়া হয়, ও কাজ করতে করতে শিখে, দেখতে দেখতে শিখে, শিখতে শিখতে কাজ করে। কথা বলছে কিনা? তো এটাই বলছে, অন দ্য জবে থাকতে থাকতে, কাজ করতে করতে এগুলো শিখে নেয়। ভালো কথা। অ্যান্ড আর্টিসান, এবং কারিগরেরা অফেন, প্রায় সময়, কাম ফ্রম, উঠে আসে দ্য সেম ফ্যামিলি, দেখা যায় কারিগরেরা একই পরিবার থেকেই উঠে আসতেছে। তার মানে কি? দেখা যায় যে মানে যে লোকটা আসলে মাটির
মানে পাত্র বানায়, ওনার ছেলেও মাটির পাত্র বানায়, তার ছেলেও মাটির পাত্র বানায়, তার ছেলেও মাটির পাত্র বানায়। কথা বলছি, একদম বাইসিরিয়ালি মানে বংশ পরম্পরায় তারা একই কাজ করে আর কি। তো বলছে দেখা যায় এই কারিগরেরা দেখা যায় একই ধরনের পরিবার থেকে, একই পরিবার থেকে উঠে আসছে, রাইট? মোবাইল চালানো হবে। দেখো, বাংলাদেশ হ্যাজ রিচ ট্রেডিশন, বাংলাদেশের একটা বিশাল ঐতিহ্য আছে জানো, অফ ক্রাফট, কারুশিল্পের এক বিশাল ঐতিহ্য আছে। অ্যাজ দ্য কান্ট্রি হ্যাজ বিন, যেহেতু আমাদের এই দেশটা হ্যাজ বিন আনটিল ভেরি রিসেন্টলি, খুব সাম্প্রতিক সময়ের আগ পর্যন্ত, মানে 2 দিন আগেও ডিপেন্ডেন্ট অন এগ্রিকালচার, যেহেতু আমাদের দেশটা কিছুদিন আগেও কৃষি নির্ভর ছিল। অ্যান্ড মোস্ট পিপল লিভড ইন ভিলেজেস, এবং অধিকাংশ মানুষ যেহেতু গ্রামেই থাকতো, এই কারণে আমাদের বলছে কারুশিল্পের একটা বিশাল ইতিহাস আছে, বিশাল ঐতিহ্য আছে। আচ্ছা, রুরাল কমিউনিটি, গ্রামের যে কমিউনিটি, সমাজ সম্প্রদায় বা গ্রামের মানুষজন, রুরাল কমিউনিটি, গ্রামের সম্প্রদায়, রিলাই অন, আমরা জানি রিলাইয়ের সাথে অন বসে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। রিলাই অন এর সিনোনিম হচ্ছে ডিপেন্ড অন, রিলাই অন ডিপেন্ড অন, ওকে রাইট। রুরাল কমিউনিটি রিলাই অন আর্টিসান, বলছে দেখো ভাই, রুরাল কমিউনিটি, গ্রামের মানুষজন কি করে, নির্ভর করে কাদের উপরে, আর্টিসানদের উপরে, কারিগরদের উপরে। কেন? সাপ্লাই দেন, তাদেরকে সরবরাহ করার জন্য উইথ নেসেসারি হাউজহোল্ড আইটেম, হাউজহোল্ড আইটেম তো বুঝো, গৃহস্থালীয় জিনিস, গৃহস্থালী জিনিস বুঝো, যেগুলো দৈনন্দিন জীবনে ঘরে কাজে লাগে। কিরকম বুঝো? আগেরকার দিনের, একটু আগে তোমার বলতেছিলাম, মানুষ রান্না করতো মাটির প্লেট, মাটির পাতিলে, ক্লিয়ার? আর মাটির পাতিল বানায় কে? নিঃসন্দেহে একজন আর্টিসান। তাহলে তোমার যে মাটির পাতিলের জন্য আর্টিসানের কাছে যাওয়া লাগবে। এরপর ভাত খেতে মানুষ মাটির প্লেটে, মাটির প্লেট বানায় কে? আর্টিসান, ক্লিয়ার স্যার? এরপরে ওই যে ডাল আছে না, ডালকে কি করার জন্য, এটাকে কি বলে বাংলায় বলতো, ঘুটা বলতো না? হ্যাঁ, ঘুটানোর জন্য এক ধরনের ওই যে কাঠ দিয়ে তোমার কি কতগুলো কি বলে, এটা বাংলা তো যায় না, ডাল কি বলে, ডাল ঘুটানি। মাশাআল্লাহ, দিকে এটা মহিলারা অনেক, মানে মেয়েরা খুব ভালো জানার কথা। এই ডাল ঘুটানি বানায় কারা? এই নিঃসন্দেহে আর্টিসান। কথা বলছো না, বুঝে নাই, রাইট? এরপর ধরো যে তোমার ওই যে কুপি বানাইতো, কুপি কেরাসিন ভিতরে দিয়ে কুপি বানাইতো, এই কুপি দিয়ে মানুষ রাতের বেলা তোমার কি করতো, কারেন্ট তো অ্যাভেলেবেল ছিল না, এগুলো বানায় কারা? আর্টিসানরা। তো বলছে এই যে ঘরের যে নিত্য প্রয়োজনীয় জিনিস, যে প্লেট, থালা, বাসন, বাটি, কুপি, ক্লিয়ার, এগুলো সবগুলোর জন্য আসলে গ্রামের সম্প্রদায় কার উপর নির্ভরশীল ছিল? কারিগরদের উপর নির্ভরশীল ছিল, আর্টিসানদের উপর নির্ভরশীল, বা ক্রাফটম্যানদের কাছে নির্ভরশীল ছিল। বুঝছি স্যার, বাট কমিউনিটি ইজ অলসো নিডেড অবজেক্ট, কিন্তু না, শুধুমাত্র ব্যক্তি পর্যায়ের না, বলছে সমাজের, কমিউনিটি, সমাজগুলোরও কি দরকার হতো? জিনিসপত্র দরকার হতো। টু হেল্প দ্যাম উইথ সোশিয়াল অকেশন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সমাজের মানুষদের সাহায্যের জন্য কি দরকার হতো? বলছে দেখো, জিনিসপত্র দরকার হতো, সাচেস, যেমন ধরো বিয়ের অনুষ্ঠানে, তারপর হচ্ছে রিলিজিয়াস রিচুয়াল, রিলিজিয়াস মানে ধর্মীয় আচার অনুষ্ঠানে, ফেস্টিভ্যাল মানে উৎসব, অ্যান্ড পার্সোনাল ইউজ, এমনকি ব্যক্তিগত ব্যবহারের জন্য বিভিন্ন জিনিসের দরকার হতো। কিরকম বুঝো ভাই? সিম্পলি বুঝো। এখন ভাই, একটা হচ্ছে ঘরের জিনিস, ঘরে যেগুলো ইউজ করি, আচ্ছা ঘরে যেগুলো ইউজ করি মানলাম, আচ্ছা ঘরে তো আমরা আগেরকার দিনে, এখনকার দিনে কি করি? ঘরে সাধারণত আমরা ঘরে মেলামাইনের প্লেটে ভাত খাই। আমি ভুল বললাম? মেলামাইনের প্লেটে ভাত খাই, রাইট? সাধারণত ক্যাজুয়ালি, রাইট? আচ্ছা ভাই, দেখো তো, একটু খেয়াল করো তো, আর মেহমান আসলে কি করি? মেহমানকে মেলামাইনের প্লেটে ভাত দেই, টিনের প্লেটে ভাত দেই, রাইট? অনেক আমরা টিনের প্লেটে হয়তো ভাত খাই, অনেক হয়তো বা মেলামাইনের প্লেটে ভাত খাই। প্রতিদিন কি তুমি কাঁচের প্লেটে ভাত খাও? রাইট? নিঃসন্দেহে না। তোমার আম্মা খুব যত্ন করে তুলে রাখে। মেহমান আসার পরে দাও কি? কাঁচের প্লেট। আগেরকার দিনে কি হইতো? মানুষ খাবার খাইতো বেসিকলি মাটির প্লেটে, শানকি বলতো আর কি, রাইট? মাটির প্লেটে। আর মেহমান আসলে কিসে দিত? কিসের? চীনা মাটির প্লেটে, রাইট? কাচের প্লেট, কাচের জিনিস তো এটা স্বপ্নের বিষয়, বুঝো না আমার কথা? স্বপ্নের বিষয়, কিসের কাজ টাজ, বুঝো না আমার কথা, রাইট? যাদের বাবা দেশের বাইরে থাকতো, ওরা যদি কাচের কিছু আনতো আর কি, রাইট? এখন এই চীনামাটির প্লেট লাগবে, তো চীনামাটির প্লেট কে বানাবে? নিঃসন্দেহে কোনো কারিগর বানাবে, ক্লিয়ার স্যার? এরকম আর কি। তো বলছে বিভিন্ন উৎসবে, বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে, ধর্মীয় আচার অনুষ্ঠান কিরকম? যেমন ধরো, আমি যে এলাকায় থাকি, এই এলাকায় এখন একটা ঐতিহ্য আছে, এটা অনেক বছর আগে থেকে, মানে আমার বাপ দাদা 14 গোষ্ঠীর আগে থেকে চলতেছে, এখনও চলে। এটা হচ্ছে আমার এলাকার একটা স্কুল আছে, সরকারি প্রাইমারি স্কুল। বছরের একটা দিন এখানে ফ্রিতে খাওয়ানো হয়, পুরো এলাকার সমস্ত মানুষের দাওয়াত, মাইক অ্যানাউন্স করে দেওয়া হয়, সমস্ত মানুষের দাওয়াত। তুমি গেলে তোমারও খাওয়াবে, যে যাবে তাকেই খাওয়াবে, রাইট? এখন খাওয়াবে মানে কি?
খাওয়া মানে হচ্ছে 2 পিস গরুর মাংস দেয়, ঝোল দেয়, আর মানে গরুর মাংসের হাড্ডি গুড্ডি দিয়ে, তোমার হাড্ডি চর্বি সবগুলো দিয়ে, তোমার ওই যে লাউ, তারপর হচ্ছে ডাল, তারপর হচ্ছে তোমার পেঁপে, এগুলো দিয়ে আর একটা সবজি বানায়। ক্লিয়ার? এখন এখানে এখানে একটা চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে, ছোটোবেলায় আমরা অনেক গেছি, আমি নিজেও গেছি অনেকবার। তো এই চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে, তুমি যত বড়ই আল্লাহর বান্দা হও, তোমার খাইতে হবে মাটিতে বসে। কিসে বসে খাইতে হবে? মাটিতে বসে খাইতে হবে, কারণ এতগুলো মানুষের চেয়ার টেবিল ম্যানেজ করা এগুলো কোয়াইট ইম্পসিবল। কথা বলছো না? বোঝো না? ঢুকবা, নিজ দায়িত্বে প্লেটটা নিবা, নিজ দায়িত্বে নিয়ে খাইতে বসে নিজে খাই, আবার কী করো, প্লেটটা জায়গা বরাবর দিয়ে ধুয়ে রেখে দিয়ে চলে আসতে হবে। ক্লিয়ার? নিজে যাবো, প্লেটটা ধুয়ে ভাত নিবা, ভাত মানে যাবা, ওরা ভাত দিবে, খেয়ে ধুয়ে রেখে দিয়ে চলে আসতে হবে। এটা রিচুয়াল। এখন ভাই আমি দেখতাম, তখনও দেখতাম, এখনও দেখি, ওই রান্নার জন্য রাইট স্পেশালি 2টা পাতিল বানানো হইতো প্রত্যেক বছর, ওই রান্নার জন্য করা হইতো। বিশাল মানে বিশাল সাইজের এক পাতিল বানায়, এক পাতিলে পুরো গরুর মাংস রান্না হয়, আরেকটা পাতিলে পুরা তোমার ওই যে সবজিটা রান্না করে, আরেকটা পাতিলে পুরো এতগুলো মানুষের ভাত একসাথে রান্না করে। কত বড় সাইজের পাতিল কানি মাছ, ঠিক আছে স্যার? এখন ভাই এই পাতিল শুধু একদিনের জন্য ইউজ হয়, ওই একদিন পরে এই পাতিল ইউজ হয় না। কথা বলছে না? ওই পাতিল ওসব ছাল পাকড় খুঁজে পাওয়া যায় না, মানে ওইভাবে করে বানায় আর কি। তো এগুলোই বলছে যে বিভিন্ন রাইট রিচুয়ালে, রাইট বিভিন্ন ফেস্টিভ্যালে, উৎসবে কিংবা ধর্মীয় আচার অনুষ্ঠানে, ক্লিয়ার স্যার? এই যে আমাদের এই জায়গাটাকে মানে এই সামাজিক অনুষ্ঠানটাকে পুরুষ বলে আর কি, সামাজিক পুরুষ বলে, রাইট? যে যায় তা খাওয়া। ও আচ্ছা, যারা হিন্দু কিংবা অন্য ধর্মে আছে তার জন্য মুরগি দিয়ে আয়োজন করে। ক্লিয়ার? সবাই যেতে পারে, সবাই, এইচ অ্যান্ড এভরিওয়ান। কথা বলছি। এখন এই যে বলছে দেখো, এদিকে রিলিজিয়াস রিচুয়াল মানে আচার অনুষ্ঠান কিংবা যে কোনো উৎসবে কিংবা ব্যক্তিগত ব্যবহারের জন্য মানুষের কি দরকার হয়? বিভিন্ন জিনিস দরকার হয়। আর এই যে জিনিসগুলো বানায় এরা সবাই আর্টিসেন। তার মানে এদের কাছেও এই যে ধর্মীয় অনুষ্ঠানের জন্য, বিয়ের অনুষ্ঠানের জন্য আমরা আর্টিসেনদের উপর নির্ভরশীল ছিলাম। আচ্ছা, ভালো কথা। নিডেড আইটেম, তাদের এছাড়াও জিনিসপত্র দরকার হতো ফর ইউজ, ব্যবহারের জন্য, ইন ট্রেড অ্যান্ড কমার্স, ব্যবসা বাণিজ্যে ব্যবহার করার জন্য বিভিন্ন জিনিসের দরকার হতো। ভাই এটা বুঝি নেই স্যার, ব্যবসা বাণিজ্যে জিনিস দরকার হতো মানে কিরকম? সিম্পলি বুঝো, আমি যে সময় কথা বলছি, আলোচনা যখনই করতেছি, এটা 2025 সালে আলোচনা করতেছি না ভাই, আজ থেকে ঠিক 100 বছর আগে, আজ থেকে ঠিক 50, 60, 70, 80, 100 বছর আগের কথা বলছি। ক্লিয়ার? আচ্ছা, তখন মানুষ ছিল কম, নিঃসন্দেহে আমরা জানি বাজারঘাট কম ছিল। এখন ভাই তুমি যদি কোনো ব্যবসা বাণিজ্য করো লাইক দ্যাট, ধরো এভাবে সিম্পলি বোঝো, ধরো আমি আর ও, ধরো আমরা দুজন কি করি, চকবাজারের বাসিন্দা, আমরা দুজন ধরো মিষ্টি বানাই ঘরে, মিষ্টি বানাই চকবাজারে, ঘরের সামনে বসে মিষ্টি বেচি। ক্লিয়ার? প্রতিদিন আমাদের ধরো 2 কেজি মিষ্টি বিক্রি হয়। ক্লিয়ার? আচ্ছা, 2 কেজি মিষ্টি যদি বিক্রি হয়, 2 কেজি মিষ্টি যে আমি সার্ভ করি, এখনকার দিনে মিষ্টি কিনলে মানুষ কাগজের ঠোঙার মধ্যে দেয়, রাইট? দোকানদারও দেয় না, কাগজের ঠোঙার মধ্যে। আগেরকার দিনে মিষ্টি কিনলে কি করতো, মিষ্টি কিংবা দই এগুলো বিক্রি করতো মাটির হাঁড়িতে। কিসে? মাটির হাঁড়িতে। এখন আমার ধরো 2 কেজি মিষ্টি বেচার জন্য 2টা হাঁড়ি লাগে। কয়টা হাঁড়ি লাগে? 2টা হাঁড়ি লাগে। সকালবেলা আমি রাতের বেলা মিষ্টি বানাই, সকালবেলা ঠান্ডা করে রেখে সকালবেলা বেঁচে দিই, কাজ শেষ। এখন ধরলাম নিউ মার্কেট মোড়ে আজকে একটা মেলার আয়োজন হচ্ছে। ক্লিয়ার? আগেরকার দিনে মেলাগুলো তো অনেক দূরে দূরে হইতো, এবং আগেরকার দিনে মেলা সারা রাত বেচাকেনা হইতো, জানো কিনা যায় না, সারা রাত বেচাকেনা হইতো। আর আমি আরও চিন্তা করলাম যে ঠিক আছে, আমরা এই 2 দিন মেলাতে গিয়ে মিষ্টি বেচবো। কেন? মেলাতে অনেক মানুষ আসবে, মিনিমাম আমাদের 10-20 কেজি মিষ্টি বেচা হবে। আচ্ছা, 20 কেজি মিষ্টি বেচলে কি 2টা পাতিলে হবে না 20টা পাতিল লাগবে? 2টা লাগবে না 20টা লাগবে? 20টা পাতিল লাগবে। তাহলে পাতিল বানাতে হলে আমার আর্টিসানে কাজ যাওয়া লাগবে। এক, আবার তখন তো কারেন্ট এত অ্যাভেলেবেল ছিল না, তো দোকানদাররা কি করতো, যে দোকান তো ছিল না, টুকরি নিয়ে বসতো আর কি, সবাই সবার মতো করে। টুকরির সামনে একটা ল্যাম্প চালাইতো, ল্যাম্প মানে হচ্ছে তোমার কুপি আর কি, চেরাক বলতো আর কি, রাইট? এই কুপিটা লাগবে, কপি করতে গিয়ে নিব, কপি নিঃসন্দেহে একটা আর্টিসান থেকে বানিয়ে আনতে হবে। এরপরে নিঃসন্দেহে এতগুলো জিনিস তো আমি হাতে করে নিয়ে যেতে পারবো না, একটা কি বলে এটাকে, একটা ঝুড়ি তো লাগবে। ঝুড়ি কাঠ থেকে বানাবো, যে কোনো আর্টিসান থেকে বানাবো। তো এটাই বলছে, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ব্যবহার করার জন্য বিভিন্ন প্রোডাক্টের দরকার হতো। তার মানে তুমি যদি বলো ব্যক্তিগত ব্যবহার বলো, ব্যবসা বাণিজ্য বলো, ধর্মীয় আচার অনুষ্ঠান বলো, সব কিছুর জন্য আমরা আসলে এই কারিগরদের উপর নির্ভরশীল ছিলাম, এই ক্রাফট ওয়ার্কের উপর নির্ভরশীল ছিলাম। কথা কি বুঝছি? রাইট। ক্রাফট ওয়ার্ক এভাবে করে ক্রাফট ওয়ার্কের রেঞ্জ মানে কি হওয়া, বিস্তৃতি লাভ করা। ওকে, রাইট, এটা বিস্তৃতি লাভ করেছিল। দেখো এদিকে বলছে উইনিং বাস্কেট থেকে শুরু করে, উইনিং বাস্কেট বুঝো, কুলা বুঝো, ওই যে চাল ছাড়ে, যে চাল ছাড়তে দেখো নাই আমাদের মা বোনেরা করে, ওই যে চালের মধ্যে থেকে ধানগুলো আদা করার জন্য কুলা দিয়ে দেখবা কাজ করে। তো বলছে এভাবে করে ক্রাফট ওয়ার্কের সীমানা বিস্তৃত হয়েছিল, কুলা থেকে শুরু করে ক্লে ওয়েল ল্যাম্প, মাটির ওয়েল, তেলের যে প্রদীপ, তার মানে মাটির প্রদীপ মানে চিরেঙ্গি ভাষায় কি বলি আমরা, স্যারাক বলি আর কি, রাইট?
মাথার প্রদীপ পর্যন্ত, ফ্রম হ্যান্ড হেল্ড ফ্যান সে হাতে চালিত সেই হাত পাখা থেকে শুরু করে মেটাল কয়েন ধাতব মুদ্রা সব কিছুর মধ্যে আসলে এই ক্রাফট ওয়ার্কের সীমানা বিস্তৃত হয়েছিল। ক্লিয়ার? যেহেতু আর্টিসানস কারিগরেরা বলছে ওয়ার্ক উইথ দেয়ার হ্যান্ড, কারিগররা তাদের নিজেদের হাতেই কাজ করতো। রাইট টু প্রডিউস উৎপাদন করার জন্য, কি উৎপাদন করার জন্য? যে কোনো অবজেক্ট উৎপাদন করার জন্য, যে কোনো জিনিস উৎপাদন করার জন্য তারা নিজেদের হাত ব্যবহার করতো। এই জিনিস হইতে পারে ডোমেস্টিক অবজেক্ট, ডোমেস্টিক মানে ঘরের ব্যবহার্য জিনিস, ঘরের মানে হচ্ছে থালা বাটি বাসন কোসন, ক্লিয়ার স্যার? এই ধরনের জিনিস, ক্লিয়ার? ডাল ঘুটুনি থেকে শুরু করে ডালের চামচ, ক্লিয়ার? এটাও হইতে পারে। আবার তুমি যদি বলো এই অবজেক্টটা ডেকোরেটিভ অবজেক্ট হইতে পারে। ডেকোরেটিভ মানে হচ্ছে সাজসজ্জার, ডেকোরেটিভ মানে কি? সাজসজ্জার। ভাই ভালো করে বোঝাও, সাজসজ্জার মানে কিরকম? যেমন এই জিনিসটা হচ্ছে ডেকোরেটিভ, এটা না হইলেও চলতো, এই জিনিসটা না হইলেও চলতো, ক্লিয়ার স্যার? কিন্তু ডোমেস্টিক অবজেক্ট কি এখানে? বেঞ্চ টেবিলটা ডোমেস্টিক অবজেক্ট, কথা বলছি? এটা নিত্য প্রয়োজনীয় জিনিস, ক্লিয়ার? এটা নিত্য প্রয়োজনীয় জিনিস বলো আর এটা সাজসজ্জার জিনিস বলো, যাই বলো না কেন, এই আর্টিসানরা এই জিনিসগুলো বানাইতো কি দিয়ে? তাদের হাত দিয়ে। যেহেতু তারা হাত দিয়ে বানাইতো, এই জন্য দিস কেম টু বি নোন অ্যাজ হ্যান্ডিক্রাফট, এই জন্য এগুলোকে আমরা হস্তশিল্প বলে জানি। বুঝছি? আম্মু তুই কি হস্তশিল্প প্র্যাকটিস করবি? রাইট? কথা বলিস না, চল সামনে দিকে যাচ্ছি। হ্যাঁ আয়, এটুকু কোনো ঝামেলা আছে স্যার? চলো সামনে যাবো। অ্যান আর্ট ওয়ার্ক, রাইট, একটা হস্তশিল্প বিয়ার, রাইট, একটা কারুশিল্প বহন করে দ্য সিগনেচার, সিগনেচার মানে স্বাক্ষর, সিগনেচার মানে পরিচয়, এখানে পরিচয় বোঝাচ্ছে। ওকে রাইট, অফ ইটস ক্রিয়েটর, তার ক্রিয়েটরের, যে বানাইছে, যে নির্মাতা, তার পরিচয় বহন করে। আচ্ছা, দ্য ভ্যালু, ভ্যালু মানে মূল্য, অফ দ্য পেইন্টিং, যে কোনো পেইন্টিংয়ের মূল্য, যে কোনো গ্রাফিক আর্টের মূল্য, যে কোনো স্কাল্পচার ভাস্কর্যের মূল্য ডিপেন্ড অন, নির্ভর করে, স্ট্রেচার, রাইট, স্ট্রেচার না লিখে স্ট্যাটাসও লিখতে পারতাম, অফ দ্য আর্টিস্ট, শিল্পীর স্ট্যাটাসের উপরে, শিল্পীর পদমর্যাদার উপর ভিত্তি করে তার এই পেইন্টিংয়ে, তার এই গ্রাফিক আর্টে, তার স্কাল্পচারের মূল্য নির্ধারিত হয়। নো সাচ থিং হ্যাপেন, নো সাচ থিং হ্যাপেন ইন কেস অফ ক্রাফট ওয়ার্ক, ক্রাফট ওয়ার্কের বেলায় এরকম কোনো কিছুই ঘটে না। তাহলে কি বলছে? তার মানে ক্রাফট ওয়ার্কের বেলায় আসলে ক্রাফট ওয়ার্ক যে বানাইছে তার কোনো পরিচয় ক্রাফট ওয়ার্কে লেখা থাকে না, এবং তার কোনো পদমর্যাদার উপর ভিত্তি করে এই ক্রাফট ওয়ার্কের দাম নির্ধারিত হয় না। কথা বুঝছো? ভাই ভালো করে বুঝো। তোমার আমি একই কোয়ালিটির দুইটা জামা দিব, একই কোয়ালিটির দুইটা প্যান্ট দিব, একই কোয়ালিটির দুইটা জুতা দিব, একই ফ্যাক্টরি থেকে তৈরি করা, একই ফ্যাক্টরি থেকে তৈরি করা, একই ইকুইপমেন্ট, একই এলিমেন্ট দেওয়া। একটা জুতার গায়ে ধরো থাপ্পা লাগাই দিছি, ছিল লাগাই দিছি বাটা অ্যাপেক্স, আর একটা গায়ে কোনো সিল সপ্পল নাই। ভাই যেটার গায়ে বাটা অ্যাপেক্সের সিল সপ্পল লাগাই দিছি, এটা দাম 2,500 টাকা হইলে যেটা সিল সপ্পর বিহীন ওটা তুমি 500 টাকা কিনতে মানে দাম তরাতরি করবা না ভাই? হ্যাঁ 300 টাকা দেওয়া যায় না? দেন না ভাই, 350 দিব, ক্লিয়ার? আর ওইটার দাম কত হয়ে গেছে? 2,500 হয়ে গেছে। কেন? ডিউ টু ব্র্যান্ড ভ্যালু, ডিউ টু ব্র্যান্ড ভ্যালু। বলছে ক্রাফট ওয়ার্কের ক্ষেত্রে কোনো ব্র্যান্ড ভ্যালু নাই, ক্লিয়ার? তুমি ফাতিল একজন দিয়ে মারি দিবা আব্দুল জব্বার কোং, এটা মারি দেওয়ার সাথে সাথে একটা 500 টাকার দাম 1500 টাকা হয়ে যাবে, ওটাই কোন না, কথা বলছি, ক্লিয়ার? এরপরে কি বলছে? দ্য মেকার অফ এ টেরাকোটা ডল, একটা টেরাকোটা পোড়া মাটির পুতুলের তৈরিকারক, আর শতরঞ্জি, ভাই শতরঞ্জি কি জিনিস? নিচে প্যাকেটে লেখা দিছে ফ্লোর ম্যাট, রাইট, কটনের যে ফ্লোর ম্যাট পাপোশ যেগুলোকে বলি আর কি, এগুলো রিমেইন থাকে। অ্যানিমাস, অ্যানিমাস তো বুঝো, অ্যানিমাস মানে অজ্ঞাত নামা বা পরিচয়, অজ্ঞাত বা পরিচয়বিহীন বা বেনামি। দেখবা বিভিন্ন ফেসবুকে বড় বড় গ্রুপগুলোতে পোস্ট করার সময় তুমি চাইলে কি করতে পারো? অ্যানোনিমাস করে রাখতে পারবা, মানে তোমার পরিচয় লুকায় রাখা যায়। অ্যানোনিমাস মানে বেনামি, রাইট, যেখানে নাম কি করা হয়? লুকানো হয়, ক্লিয়ার স্যার? রাইট। তো বলছে রিমেন অ্যানোনিমাস, তাহলে বলছে একটা পোড়ামাটির পুতুল যে বানাইছে কিংবা শতরঞ্জি যে বানাইছে তার পরিচয় আমরা জানি না, সে অ্যানোনিমাস থাকে, পরিচয়হীন থাকে, বাট কিন্তু দ্য ওয়ার্ক রিমেইন, দ্য ওয়ার্ক রিটেইন, দ্য ওয়ার্ক এই কাজটা রিটেইন করে, ক্যারি করে, বহন করে এ পার্সোনাল টাচ। তুমি এই জিনিসগুলো যদি হাতে ধরো তুমি বুঝবা একটা মানুষ অনেক দরদ নিয়ে এই জিনিসটা বানাইছে। কথা বুঝছি, ক্লিয়ার স্যার? রাইট, সামনে আগাচ্ছি। এরপর বলছে when যখন we look at a 30-year-old নকশি কাঁথা, যখন আমরা তাকাই 30-year-old 30 বছরের পুরনো কোন নকশি কাঁথার দিকে যখন তাকাই, we wonder আমরা অবাক হয়ে যাই, ইটস মোটিভ, মোটিভ মানে হচ্ছে মূল উপাদান, এটার মোটিভ দেখে আমরা যখন 30 বছরের পুরনো কোন নকশি কাঁথার দিকে তাকাই, জানো ওন্ডারের সাথে অ্যাড বসে, এটা একটা অ্যাপ্রিট প্রিপোজিশন, লুকের সাথে অ্যাড বসে, এটা একটা ভার্বাল, রাইট, এটা হচ্ছে ভার্বাল ফ্রেজ। তোকে দেখ ব্যাপার না,
তাহলে বলছে যখন আমরা 30 বছরের কোনো নকশি কাঁথার দিকে তাকাই, উই ওয়ান্ডার অ্যাট ইটস মোটিভ, আমরা এটার মূল উপাদান দেখে অবাক হয়ে যায়, এটার ডিজাইন দেখে অবাক হয়ে যায়। দ্যাট পয়েন্ট টু, যেটা ইঙ্গিত করে, দ্যাট পয়েন্ট টু, যেটা ইঙ্গিত করে, কি ইঙ্গিত করে? তো আর্টিস্টিক ট্যালেন্ট, শৈল্পিক মেধাকে ইঙ্গিত করে অফ ইটস মেকার, তার তৈরিকারকের। তার মানে এটা আমরা যখন দেখি অবাক হয়ে যায়। বলছে এবং এটা কি ইঙ্গিত করে? যে বেচারা তৈরি করছে তার আর্টিস্টিক যে ট্যালেন্ট, তার যে শৈল্পিক যে মেধা, সেই মেধাকে ইঙ্গিত করে এটা। বুঝছি? বলছে দ্য ফ্যাক্ট দ্যাট, যে বিষয়টা উই ডোন্ট নো হার নেম, আমরা তার নাম জানি না, অর এনি আদার ডিটেল, অথবা তার বিস্তারিত কিচ্ছু জানি না, অ্যাবাউট হার, তার সম্পর্কে, ডাজ নট টেক এনিথিং অ্যাওয়ে ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন। ভাই টেক অ্যাওয়ে মানে কমানো, টেক অ্যাওয়ে মানে নিয়ে যাওয়া, সরিয়ে ফেলা। বলছে তার নাম যদিও আমরা জানি না, তার নাম যদিও জানি না, খেয়াল করে দিকে, তারপরও তার যে অ্যাপ্রিসিয়েশন, তার প্রশংসা, মেক এ স্কেল, সে তৈরিকারকের প্রশংসার কোনো অংশেই আমরা কম করি না। অর্থাৎ একটা নকশি কাঁথা দেখার পরে যখন আমরা বলি যে আসলে নকশি কাঁথার খুব চমৎকার হয়েছে, আসলে কোয়ালিটি খুব দুর্দান্ত হয়েছে, নকশাটা খুব সুন্দর হয়েছে, যে বাচ্চারা বানাইছে সে খুব দরদ নিয়ে বানাইছে, এই যে প্রশংসা করতেছি, আমি ঠিকই প্রশংসা করতেছি, কিন্তু ওই বেচারার নাম আমি জানি না, ওই বেচারার ডিটেল কিচ্ছু জানি না। কথা বুঝছি? ক্লিয়ার? এরপরে কি বলছে? ইনডিড, মূলত দ্য ইন্টিমেট নেচার, ইন্টিমেট শব্দ তো অন্তরঙ্গ বোঝায়, ঘনিষ্ঠ বোঝায়, এখানে সমগ্র বোঝাচ্ছে, সমগ্র, টোটাল বোঝাচ্ছে। রাইট, নেচার একদম সমগ্র প্রকৃতি, টোটাল যে নেচার অফ দ্য কাঁথা, কাঁথার সমগ্র প্রকৃতি, অ্যান্ড দ্য টেকটাইল ফিলিং, টেকটাইল ফিলিং মানে স্পর্শের অনুভূতি, স্পর্শ করলে মানুষের মধ্যে যে অনুভূতি জাগে, রাইট, লাইক দ্যাট। তোমার যদি এখন তোমার মানে তোমার কেমনে বুঝাইতাম, ধরো তোমার যদি একটা দর্শক বন্ধ করে তোমার কি করলাম, আমার একটা লাঠি ধরাই দিলাম, লাঠি, তুমি একটা লাঠি ধরার পর একটা অনুভূতি পাবা না। আবার লাঠি না দিয়ে তোমার ধরো একটা সাপ ধরাই দিলাম, ক্লিয়ার, সাপ ধরলে একটা অনুভূতি পাবা না, যে কোনো সে টাচ করলে একটা অনুভূতি পাওয়া যায় না। ধরো কি তোমার একটা বরফের টুকরা যদি হাতে লাগায় রাখি, হাতে ধরাই দিই, রাইট, একটা ফিল পাবা না, দ্যাটস ইট। তো বলছে দেখো এদিকে, অ্যান্ড দ্য রাইট, তাহলে বলছে ইন্টিমেট নেচার অফ কাঁথা, কাঁথার সমগ্র প্রকৃতি, অ্যান্ড দ্য টেকটাইল ফিলিং, এবং স্পর্শের যে অনুভূতি, ইট জেনারেট, এটা উৎপন্ন করে, এনিমেট, এনিমেট মানে প্রাণ সঞ্চার করা, এর মধ্যে প্রাণ সঞ্চারিত হয়, কোনটার মধ্যে? দ্য ওয়ার্ক, এই কাজের মধ্যে প্রাণ সঞ্চারিত হয়, অ্যান্ড মেক ইট ভেরি ইনভাইটিং, এবং এটাকে অনেক বেশি ইনভাইটিং করে তোলে, আকর্ষণীয় করে তোলে। বুঝছি? ক্লিয়ার? কার কোন ঝামেলা? একটুকে কার কোন ঝামেলা? চশমা আছে, বল। এনিমেট মানে প্রাণবন্ত করা, প্রাণ সঞ্চার করা। আমরা বলি না এনিমেশন, একটা শব্দ বলি না এনিমেশন, অ্যানিমেশনকে কি করা হয়? একটা নন অ্যানিমেটেড সাবজেক্টকে অ্যানিমেট করা হয়। ধরো এই যে ধরো কলম আর ডাস্টার কথা বলা শুরু করছে, রাইট, কলম আর ডাস্টার কথা বলতেছে, তখন কি হবে? এটাকে আমরা বলি অ্যানিমেশন। ক্লিয়ার? দেখবা কুকুর বিড়াল কি করছে, কার্টুনের মধ্যে কথা বলতেছে, আমরা বলি অ্যানিমেশন। অ্যানিমেশন মানে কি? নন অ্যানিমেটেড একটা সাবজেক্টের মধ্যে অ্যানিমেটেড করলাম, আমি তার প্রাণ সঞ্চার করে দিলাম। ক্লিয়ার? অ্যানিমেট মানে প্রাণ সঞ্চার করা। ক্লিয়ার স্যার? রাইট। তো বলছে কাজটার মধ্যে প্রাণ সঞ্চার করে, তার মানে কাজটা অনেক প্রাণবন্ত মনে হয় আর কি। এই কারো সমস্যা? সামনে আগাচ্ছি, সামনে আগাচ্ছি, চল এবার ঠান্ডা মাথায় সামনে দিকে যাবো ভাই। চল কি বলছে দেখো, এ ক্রাফটওয়ার্ক ইজ এ ডাইনামিক অবজেক্ট। জানো একটা ক্রাফটওয়ার্ক হচ্ছে ডাইনামিক, গতিশীল একটা বস্তু, অলওয়েজ ইভলভিং, যেটা সবসময় ইভলভ করতে থাকে। ইভলভিং মানে বিকশিত হওয়া, ইভলভিং মানে কি? বিকশিত হওয়া। তাহলে বলছে একটা ক্রাফটওয়ার্ক হচ্ছে একটা ডাইনামিক অবজেক্ট, যেটা সবসময় বিকশিত হতে থাকে, অ্যান্ড অলওয়েজ অ্যাব্রেস্ট অফ, এবং এটা সবসময় অ্যাব্রেস্ট অফ মানে তাল মিলিয়ে চলা, এবং এটা সবসময় তাল মিলিয়ে চলে। আচ্ছা, কার সাথে তাল মিলিয়ে চলে? চেঞ্জিং টেস্ট, পরিবর্তনশীল রুচি, অ্যান্ড নিড, চাহিদা, পরিবর্তনশীল রুচি এবং পরিবর্তনশীল চাহিদার সাথে সবসময় এটা তাল মিলিয়ে চলে। আচ্ছা, চেঞ্জেস, পরিবর্তন, ইন লাইফস্টাইল, মানুষের লাইফস্টাইলের পরিবর্তন, অ্যান্ড এবং ম্যাটেরিয়াল কন্ডিশন, ম্যাটেরিয়াল বুঝো বস্তুগত, বস্তুগত বুঝো পার্থিব দুনিয়ার, কন্ডিশন তো বুঝো অবস্থা, বস্তুগত অবস্থার পরিবর্তন বা দুনিয়ার অবস্থার পরিবর্তন, হ্যাভ অ্যান ইম্প্যাক্ট, এটা একটা প্রভাব আছে অন ক্রাফটওয়ার্ক, ক্রাফটওয়ার্কের উপরে, অ্যান্ড দেয়ার প্রোডাকশন, তাদের উৎপাদনের উপরে একটা প্রভাব আছে। স্যার বুঝি নাই। দেখো দিকে বলছে মানুষের, ভালো করে দিকে, মানুষের জীবন আচরণের পরিবর্তন এবং পার্থিব অবস্থার পরিবর্তনের একটা প্রভাব ক্রাফটওয়ার্কের মধ্যে পড়বেই। কিরকম বুঝো? আচ্ছা ভাই, আগেরকার দিনে তুমি আমি যে রাস্তা দিয়ে টেম্পুতে করে, রিক্সাতে করে, বাসে করে চলাফেরা করি, এই রাস্তাতে একটা সময় গরুর গাড়ি চলতো, নিশ্চিত চলতো না? গরুর গাড়ি চলতো না? আচ্ছা, গরুর গাড়ি যখন চড়তো, গরুর গাড়ির চাকা বানানো লাগতো না? গরুর গাড়ির চাকা যে বানাইতো, ও বেচারা তো একজন ক্রাফটম্যান,
ও বেচারা তো একজন কারুশিল্পী, তাই না? এখন ভাই গরুর গাড়ি কি এখন কি ইউজ হয়? এখন কি গরুর গাড়ি ইউজ হয়? তাহলে এখন গরুর গাড়ি যেহেতু ইউজ হয় না, আলটিমেটলি গরুর গাড়ি যে চাকা বানায়, ওর চাকা বানানোর পেশাও হাওয়া হয়ে গেছে এবং ওই কারুশিল্প হাওয়া হয়ে গেছে। কথা বুঝছো? ওই কারুশিল্পীও নাই, ওই কারুশিল্পও নাই। এটাই বলছে যে ম্যাটেরিয়াল কন্ডিশনের পরিবর্তন, লাইফস্টাইলের পরিবর্তন কি করে? বলছে একটা ইম্প্যাক্ট ফেলে, প্রভাব ফেলে কিসের উপরে? ক্রাফট ওয়ার্ক এবং তাদের প্রোডাকশনের উপরে একটা ইম্প্যাক্ট ফেলে। কথা বুঝছি? ক্লিয়ার? এরপরে কি বলছে দেখো, বাট সার্টেন ফর্ম, কিন্তু সুনির্দিষ্ট যে ফর্ম, আকার আকৃতি, রাইট? মোটিভ, মোটিভ মানে তো বুঝো উপাদান, সুনির্দিষ্ট যে আকার আকৃতি, যে উপাদান, স্টাইল, আর্টিস্টিক, রাইট? অ্যাস্থেটিক, অ্যাস্থেটিক তো জানো নান্দনিক, সৌন্দর্যবোধ, রাইট? প্রেফারেন্স মানে পছন্দ, নান্দনিকতার পছন্দ, নান্দনিকতার পছন্দ বুঝো, নান্দনিকতার পছন্দ বুঝো, সৌন্দর্যবোধ বুঝো। পৃথিবীতে সৌন্দর্যের সংজ্ঞা এত ভয়ঙ্কর, তুমি শুনলে মাঝে মাঝে কিছু সংজ্ঞা শুনে তোমার বমি আসতে পারে। ক্লিয়ার? ভাই ভালো করে বুঝো, তুমি আমি হয়তো বা সুন্দর বলতে এক একটা কনসেপ্ট বুঝি, তুমি জানো, তুমি জানো এক একটা দেশের সৌন্দর্যের কনসেপ্ট এক এক রকম, সবগুলো তোমার বলাও যাবে না, রাইট? এর মধ্যে ধরো একটা সিম্পল বলি, আফ্রিকার একটা 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 জাতির মানুষ পাওয়া যায়, এটা আফ্রিকা না, অস্ট্রেলিয়ার একটা উপজাতি, অস্ট্রেলিয়ান, রাইট? এরা দীর্ঘ গলা বিশিষ্ট উপজাতি, জানো কেন যায় না? দীর্ঘ গলা মানে পৃথিবীর সবচেয়ে লম্বা গলা তাদের, একটা গলা আধা হাত লম্বা, মানুষের বডি থেকে গলা আধা হাত লম্বা, এবং এটা ওরা সৌন্দর্যের প্রতীক বলে মনে করে, এবং এটা তুমি ন্যাচারালি হয় না। ছোটবেলাতেই কি করে, এখানে এক ধরনের রিং পরাই দেয়, বয়স বাড়তে বাড়তে একটা একটা করে রিংয়ের পরিমাণ বাড়ায়, বুঝছো না বুঝো নাই? তো চাপে আস্তে 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 মানে মাথাটা লম্বা হয়ে যায়। আবার দেখবা অনেকে কানের মধ্যে ছিদ্র করে, ছিদ্র করে এখানে কানটাকে আস্তে আস্তে এটা শো করে, এই কানের এই যে লতিটা, এটা বিশাল বড় একটা গ্যাপ থাকে, মাঝখানের মধ্যে একটা মানে মেটালিক কিছু একটা বসায় দেয়। ক্লিয়ার? এটা ওদের কাছে সুন্দর ওরা মনে করে। ক্লিয়ার স্যার? এখন ভাই ভালো করে দেখো, নান্দনিকতার পছন্দ, তুমি আমি নান্দনিকতার পছন্দ যদি চিন্তা করো, দেখবা ভাই ভালো করে বোঝো, এখন ভাই আমার কাছে তোমার কাছে যে সৌন্দর্যবোধ, আফ্রিকার নিগ্রো একটা মানুষের কাছে সৌন্দর্যবোধ সেম হবে না। তোমার আমার সামনে হয়তো বা ফ্যান লাভলি বিজ্ঞাপন দেখায় 7 দিনে গায়ের রং সাদা করুন, রাইট? 7 দিনে সাদা করুন, এই বিজ্ঞাপন নিঃসন্দেহে আফ্রিকাতে দেখানো হয় না, দেখানো হয় ভাই। তুমি জানো পৃথিবীর এমন অনেক দেশ আছে যে দেশে শুধুমাত্র গালের চোয়ালটাই, যে আমাদের চোয়াল চোয়াল আছে না, এই চোয়ালটাকে ভি আকৃতি করার জন্য, ভি আকৃতি করার জন্য মানুষ লাখ লাখ টাকা খরচ করে এই চোয়ালটা ভি আকৃতি করার জন্য। ভি আকৃতির চোয়াল এখানে সুন্দর হিসেবে কাউন্ট করা হয়। এটা হচ্ছে অ্যাস্থেটিক প্রেফারেন্স, রাইট? পছন্দের, বলছে দেখো নান্দনিকতার পছন্দ। ওকে রাইট, ভালো করে দেখো এদিকে। আচ্ছা সিম্পলি বুঝাই বলি, আগেরকার দিনের লুঙ্গি যেটা পড়তো, আগেরকার দিন আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর আগে লুঙ্গি যেটা পড়তো, এটা নিঃসন্দেহে এখান থেকে কাভার করে পা পর্যন্ত কাভার করতো। এখন তো লুঙ্গিটা পরে না, গরম বেশি পড়ছে না, এখন তো লুঙ্গি এখান থেকে একটু পর্যন্ত পরে, তাই না? লুঙ্গি স্যার ছোট হয়ে গেছে না? ছোট হয়ে যায় নাই? ছোট হয় নাই? আগের মতোই আছে। এটাই বলছে, দেখো এদিকে ভাই, সৌন্দর্যের পছন্দ, আকার আকৃতি, ধরন, এগুলো আসলে চেঞ্জ লিটল ওভার টাইম, এগুলো আসলে সময় জুড়ে পরিবর্তন হয়নি বললেই চলে। কথা বলছি, আগে যে প্যাটার্নের জিনিস পড়তাম আমরা এখন একই প্যাটার্নের জিনিস ইউজ করি। সাজেস্টিং, নির্দেশ করে, দ্যাট যে এটা দিয়ে এটা নির্দেশ করে, দ্য এ ক্রাফটওয়ার্ক ক্যান ফাংশন, একটা ক্রাফটওয়ার্ক ফাংশন করতে পারে, কাজ করতে পারে। স্ট্যাবল, স্থিতিশীল, সিগনিফায়ার মানে চিহ্ন, সিগনিফায়ার মানে নিদর্শন, নির্দেশক যাই বলো, এটা একটা হচ্ছে স্থায়ী একটা নিদর্শকের কাজ করতে পারে। অফ কমিউনিটি ভ্যালু, একটা সমাজের মূল্যবোধ এবং পছন্দের আসলে একটা স্থিতিশীল সিগনিফায়ার হিসেবে কাজ করতে পারে ওভার টাইম, সময় জুড়ে। বুঝছি? ক্লিয়ার? কার সমস্যা? ওকে স্যার, তার মানে তুমি একটা রাষ্ট্রের, একটা দেশের ক্রাফটওয়ার্ক দেখলে তুমি ধরতে পারবা, অনুমান করতে পারবা এই দেশের মানুষের মূল্যবোধ কেমন, তাদের পছন্দ কেমন। বুঝছো? পছন্দ, আমার পছন্দ, পছন্দ, রাইট? পছন্দ, প্রেফারেন্স, পছন্দ। এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার? চলো সামনে যাচ্ছি। এরপরে কি বলছে ভাই জানো? না, এরপরে অংশ শেষ, এই অংশটুকু শেষ, রাইট? বলছে ফাইন্ড আউট দ্য মিনিং, মিনিং খুঁজে বের করো, প্যাসিভ বাক্য অংশগুলো আর কি, রাইট? এরপরে হাবি যাবি একটা লিস্ট বানাও, ব্যাখ্যা গান। চলো আমরা এরপর অংশ লিখতেছি। রিড দ্য টেক্সট, টেক্সটটা পড়ো, আচ্ছা পড়বো, বিলো, নিচে থাকা টেক্সটটা পড়ো অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলো, এর অনুসরণ করে নিচের কাজগুলো সেরে নাও। আচ্ছা সারবো। সাম অফ ইউ, তোমাদের কেউ কেউ, হু লিভ আউটসাইড, সাম অফ ইউ তোমাদের অনেকেই, রাইট? তোমাদের হয়তো বা কিছু মানুষ যারা কিনা বাইরে থাকো, কিসের বাইরে? সোনারগাঁওয়ের বাইরে থাকো। তোমাদেরকে বলছি সোনারগাঁওটা কি জিনিস? এটা হচ্ছে একটা উপজেলা। কোথাকার উপজেলা? ডিস্ট্রিক্ট অফ নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জের অন্তর্গত একটা উপজেলা। আচ্ছা ভালো কথা। তো বলছে সে নারায়ণগঞ্জের অন্তর্গত যে উপজেলা সোনারগাঁও, তোমরা যারা এই সোনারগাঁওয়ের বাইরে থাকো, মেহা তোমরা চাইলে ভিজিটেড,
তোমরা চাইলে ভ্রমণ করতে পারবা তা অ্যানশিয়েন্ট, অ্যানশিয়েন্ট মানে প্রাচীন, তোমরা এই প্রাচীন টাউনশিপ, টাউনশিপ না বলে টাউনও বলতে পারতাম, তোমরা চাইলে এই প্রাচীন শহরটা ভ্রমণ করতে পারবা। আচ্ছা উইথ একই সাথে, আচ্ছা এই যে তুমি যে টাউন ভ্রমণ করছো ভালো কথা, একই সাথে ফক আর্ট অ্যান্ড ক্রাফট মিউজিয়াম, এখানে একটা জাদুঘর আছে লোকজ শিল্প, ওকে রাইট, এবং সাহিত্য জাদুঘর, তুমি লোকজ শিল্প জাদুঘর তুমি কি করতে পারবা, দেখে যাইতে পারবা। আচ্ছা এই জাদুঘরটা কে প্রতিষ্ঠা করছিল, সেট আপ প্রতিষ্ঠা করেছিল, স্টাবলিশ করেছিল কে, বাই ফেমাস আর্টিস্ট, বিখ্যাত শিল্পী, নাম তার জয়নুল আবেদিন, বিখ্যাত শিল্পী জয়নুল আবেদিন এটা প্রতিষ্ঠা করছিল কত সালের কথা, 1970 সালের কথা। অ্যান্ড নাম্বার অফ ওল্ড বিল্ডিং, তুমি সেখানে গিয়ে আর কি দেখবা, সোনারগাঁওতে গিয়ে এক নম্বর হচ্ছে জাদুঘরটা দেখবা, এছাড়াও বলছেন এই নাম্বার অফ ওল্ড বিল্ডিংস, বেশ অনেকগুলো পুরনো তুমি বিল্ডিং দেখতে পাবা, হুইচ যে বিল্ডিংগুলো স্পিক কথা বলবে, অফ এ গ্লোরিয়াস পাস্ট একটা গ্লোরিয়াস উজ্জ্বল অতীতের কথা বলবে। তার মানে এই বলছে বিল্ডিংগুলো তুমি দেখলে বুঝবা, এই বিল্ডিংগুলো তোমাকে বলবে এই অঞ্চলের একটা উজ্জ্বল একটা অতীত ছিল, কথা ক্লিয়ার, এই কথা তোমাকে বলবে, ভালো কথা। দেখি আর কি কি বলে না বলে, দেখি বিল্ডিং নাই কথা বলে। আচ্ছা বাট দোজ, কিন্তু তোমরা যারা হু হ্যাভ নট হ্যাড এ চান্স, তোমরা যারা সুযোগ পাবা না, রাইট টু গো দেয়ার সেখানে যাওয়ার সুযোগ পাবা না, মিস ডিল উইথ তুমি পড়তে পারবা অ্যাবাউট ইট এটা সম্পর্কে, এটা সম্পর্কে পড়তে পারবা, এটা মানে কোনটা, এটা মানে কোনটা, সোনারগাঁও সম্পর্কে, ওকে রাইট, অ্যান্ড সি ইমেজেস এবং জানো তুমি চাইলে ছবি দেখতে পারবা। আচ্ছা হিস্ট্রিক্যাল অ্যান্ড কালচারাল ল্যান্ডমার্ক, এই যে এটা হিস্ট্রিক্যাল ঐতিহাসিক, কালচারাল সাংস্কৃতিক যে ল্যান্ডমার্ক আছে, ল্যান্ডমার্ক মানে নিদর্শন, ল্যান্ডমার্ক মানে স্থাপত্য, ল্যান্ডমার্ক মানে যে কোনো পরিমাণ স্পেশাল যে কোনো বৈশিষ্ট্য, তাহলে বলছে এটা যে কোনো ঐতিহাসিক এবং সাংস্কৃতিক যে বৈশিষ্ট্য রয়েছে এগুলো দেখতে পারবা অন দ্য ইন্টারনেট, ইন্টারনেটে বসে তুমি দেখতে পারবা। আচ্ছা তো ইন্টারনেটে বসে দেখতাম, ঠিক আছে দেখলাম, আমি তার মনে করছি আমাদেরকে নিয়ে যাবে। দেখো সোনারগাঁও লাইস, এটা অবস্থিত 24 কিলোমিটার দূরে ফ্রম ঢাকা, ঢাকা থেকে 24 কিলোমিটার দূরে অবস্থিত, অ্যান্ড ক্যান বি রিচ এবং সেখানে পৌঁছানো যায় বাই বাস, বাসে করে পৌঁছানো যায়, ট্যাক্সিতে করে যাইতে পারবা, আদার ফর্মস অফ প্রাইভেট ট্রান্সপোর্ট, কিংবা কোনো প্রাইভেট ট্রান্সপোর্ট যদি থাকে, তোমার যদি কোনো গাড়ি থাকে প্রাইভেট গাড়ি নিয়ে যাইতে পারবা, প্রাইভেট ট্রাক থাকে নিয়ে যাইতে পারবা, হ্যাঁ প্রাইভেট বিমানও নিয়ে যাইতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে রাইট, ইট অ্যাট্রাক্টস এটা আকর্ষণ করে হান্ড্রেডস অফ ভিজিটর, শত শত ভিজিটরদেরকে আকর্ষণ করে। আচ্ছা এভরিডে প্রত্যেক দিন এটা শত শত দর্শনার্থীকে আকর্ষণ করে, কেন কেন কেন, বিকজ অফ ইস অ্যান্টিকিউটি, অ্যান্টিকিউটি মানে প্রাচীনত্ব, অ্যান্টিকিউটি প্রাচীনত্ব, অ্যান্ড হিস্ট্রিক্যাল ইম্পর্টেন্স এটার ঐতিহাসিক গুরুত্ব এবং প্রাচীনত্বের গুরুত্বের কারণে এটা প্রতিদিন শত শত দর্শনার্থীকে আকর্ষণ করে। আচ্ছা সোনারগাঁও ওয়াজ ওয়ান্স, জানো সোনারগাঁও একটা সময় ক্যাপিটাল ছিল, রাজধানী ছিল, কোথাকার রাজধানী, অফ ইন্ডিপেন্ডেন্ট সালতানাত, ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন সালতানাতের রাজধানী ছিল অফ বেঙ্গল, বাংলার স্বাধীন সালতানাতের রাজধানী। আমরা জানি মুসলিম সাম্রাজ্যকে আমরা বলতাম সালতানাত, মুসলিম সাম্রাজ্যকে কি বলতাম, সালতানাত। আর্লি 14th সেঞ্চুরি 1400 শতাব্দীর শুরুর দিকে মুসলিম সালতানাতের রাজধানী ছিল সোনারগাঁও। আচ্ছা এরও আগে 14 শতাব্দীর আগে কার কাছে ছিল, ইভেন বিফোর দ্যাট, ইভেন বিফোর দ্যাট এরও আগে যদি বলি, বলছে দেখো ইভেন বিফোর দ্যাট এরও আগে যদি বলি, বলছে ইট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ বঙ্গ, এটা ছিল বঙ্গের রাজধানী, বাংলার রাজধানী, আন্ডার রাজা দানাউজারায়, রাজা দানাউজারায়ের তত্ত্বাবধানে সেই সময়েও এটা বঙ্গের রাজধানী ছিল। তার মানে দানাউজারায় নামে কোন এক রাজা ছিল, এই রাজার আমলেও কি ছিল, সোনারগাঁও ছিল রাজধানী, ভালো কথা। গ্রিক অ্যান্ড রোমান, গ্রিক এবং রোমান যারা রাইটার আছে এবং ওইখানকার যারা ট্রাভেলার ভ্রমণকারীরা ফ্রম অ্যাব্রড, যারা কিনা দেশের বাইরে থেকে আসে, আচ্ছা ভালো কথা, দেশের বাইরে থেকে আসা সেই গ্রিক এবং রোমান রাইটাররা, গ্রিক রোমান ট্রাভেলাররা মেনশন তারা উল্লেখ করেছিল তাদের লেখালেখিতে, তাদের ভ্রমণ কাহিনীতে উল্লেখ করেছিল, সোনারগাঁওয়ের নামটা উল্লেখ করছিল, which was হচ্ছে দেখো প্রসপারিয়াস, যেটা কিনা ছিল প্রসপারিয়াস, প্রসপারিয়াস মানে সমৃদ্ধশালী, প্রসপারিয়াস সমৃদ্ধশালী, আমি চাইলে এখানে ডেভেলপড বলতে পারতাম, উন্নত বলতে পারতাম, রাইট। ট্রেডিং পোস্ট মানে কি, ট্রেডিং পোস্ট মানে হচ্ছে বাণিজ্য কেন্দ্র, ট্রেডিং পোস্ট বাণিজ্য কেন্দ্র, যেটা কিনা কি ছিল, যেটা কিনা একটা সমৃদ্ধশালী বাণিজ্য কেন্দ্র ছিল।
উইথ স্প্লেন্ডেড রিভার পোর্ট। উইথ সাথে কি ছিল? স্প্লেন্ডেড। স্প্লেন্ডেড মানে হচ্ছে গর্জিয়াস, স্প্লেন্ডেড মানে গর্জিয়াস, চমৎকার, জাঁকজমকপূর্ণ, চাকচিক্যময় একটা রিভার পোর্ট, নদী বন্দরও ছিল। তার মানে সে সময় এই সোনারগাঁওটা ছিল হচ্ছে বাণিজ্যিক কেন্দ্র, বাংলার বাণিজ্য কেন্দ্র, এবং এখানে একটা দুর্দান্ত অসাধারণ সুন্দর একটা নদী বন্দর ছিল। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে রাইট। ইবনে বতুতা ভিজিটেড, এত সালে ভিজিট করছিল, এন্ড ওয়াজ অ্যামাজড, অবাক হয়ে গিয়েছিল, বাই স্প্লেন্ডর, এটা স্প্লেন্ডর দেখে অবাক হয়ে গিয়েছিল। স্প্লেন্ডর মানে কি? স্প্লেন্ডর মানে বোঝা আশা করি জাকজমক বা চাকচিক্য। এটা চাকচিক্য দেখে, সোনারগাঁয়ের চাকচিক্য দেখে অবাক হয়ে গিয়েছিল। কার কোনো সমস্যা? ওকে রাইট। ওয়ান অফ দ্য হিস্ট্রিক্যাল ল্যান্ডমার্ক, সোনারগাঁওয়ের আরেকটা হিস্ট্রিক্যাল ঐতিহাসিক ল্যান্ডমার্ক মানে নিদর্শন, ওকে রাইট, ইজ এনশিয়েন্ট, প্রাচীন, সিটি শহর অফ পানাম, সোনারগাঁওয়ের আরেকটা নিদর্শন হচ্ছে, আরেকটা ঐতিহাসিক নিদর্শন হচ্ছে পানাম নগর। আচ্ছা, পানামটা কি জিনিস? ব্যাকটা বলছে অনেকে এটাকে অলসো নোন এজ পেইনাম, অনেকে এটাকে পেইনাম বলে জানে, অথবা পানাম নগর, অনেকে পানাম নগর বলেও জানে, যাই বলো না কেন। তার মানে বলছে অন্যতম একটা ঐতিহাসিক নিদর্শন হচ্ছে পানাম নগর। আচ্ছা, হুইচ ওয়াজ ডেভেলপ, এই পানাম নগরটাকে ডেভেলপ করা হয়েছে। কেন ডেভেলপ করা হয়েছে? আচ্ছা ভাই, ভালো করে বুঝো। আমাদের সিডিএ তো বুঝো, চিটং ডেভেলপমেন্ট অথরিটি, ক্লিয়ার স্যার, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। ওনারা একবার সিদ্ধান্ত নিলেন যে আসলে ঢাকা যেমন, মানে ঢাকা, পুরান ঢাকা, শুনে পুরান ঢাকার শব্দ শুনে, পুরান ঢাকা অপরিকল্পিত নগরী, এটা প্রচণ্ড অপরিকল্পিত, সারি সারি বিল্ডিং, মাঝখানের গলিগুলো খুব চিপা, প্রচণ্ড চিপা, ক্লিয়ার। এবং চিটং সিটিরও একদম চিটং সিটির জিসি মোড়ের এলাকার মতো জায়গাগুলোতে, এই জিসি মোড়ের আশেপাশের মতো জায়গাগুলোতে, যেগুলো প্রচণ্ড পরিমাণ শহর অঞ্চল বলা যায় এক শব্দে, এদের অনেকগুলো বিল্ডিং আছে অপরিকল্পিত, অনেক বছর আগে বিল্ডিং হয়েছে, মাঝখানে দুই বিল্ডিংয়ের মাঝখানে গলি প্রচণ্ড চিপা, মানে একটা ট্রাক ঢুকবে এই সুযোগ নাই, দুইটা অ্যাম্বুলেন্স ঢুকবে এই সুযোগ নাই, আগুন লাগলে ফায়ার সার্ভিস ঢুকবে এই সুযোগ নাই। তো সিডি চিন্তা করছে যে তারা পরিকল্পিত নগরী বানাবে। তো পরিকল্পিত নগরী বানানোর উদ্দেশ্যে ওনারা কি করছে, চাঁদগাঁও আবাসিক তৈরি করছে। চাঁদগাঁও আবাসিক তৈরি করছে কিরকম? বিশাল বড় জায়গা ওরা অধিগ্রহণ করে মানুষের কাছে জমি বিক্রি করছে, ক্লিয়ার। এখানে ওদের ম্যাপিং করে দিছে, এটা রাস্তা হবে, ওরা করে দিছে এটা রাস্তা, ক্লিয়ার স্যার। এখানে এটা স্কুল হবে, এটা মসজিদ মাদ্রাসা হবে, সব ফিক্স করে দিছে, ক্লিয়ার। এটা পার্ক হবে, ক্লিয়ার স্যার। পরিকল্পিত নগরী বানাইছে। এখন বলছে এই পানাম নগরটা কেন বানাইছে? এটাকে ডেভেলপ করা হয়েছে, কোথায় ডেভেলপ করা হয়েছে? সাউথ, দক্ষিণ দিকে। আচ্ছা, কোথাকার দক্ষিণ দিকে? ওল্ড সিটি, তাই পুরনো শহরের। কোন পুরনো শহর? ওই সোনারগাঁওয়ের পুরনো শহরের দক্ষিণ দিকে প্রতিষ্ঠা করা হয়েছে। কেন তৈরি করছে এই শহরটা? এই পানাম নগর কেন বানাইছে? প্রদান করার জন্য। কি প্রদান করার জন্য? রেসিডেন্সিয়াল কোয়ার্টার। কোয়ার্টার বুঝো? কোয়ার্টার মানে সরকারি বাসভবনকে বলি কোয়ার্টার। সরকারি বাসভবনকে কি বলি? কোয়ার্টার, রাইট। ঠান্ডা মাথায় খেয়াল করো। রেসিডেন্সিয়াল মানে আবাস, তার মানে এক কথা হচ্ছে আবাসস্থলের জন্য, আবাসিক এলাকার জন্য বা থাকার জায়গা করার জন্য এই শহরটা বানাইছে। কাদেরকে থাকার জায়গা করে দিবে? টু দ্য গভর্নর, গভর্নরদেরকে জায়গা করে দিবে। আচ্ছা, এটা কখন করছিল? 1911 সালে। 1911 সালে বলতে আফটার দ্য মুঘল কনকুয়ার সোনারগাঁও ইন 1611, যখন কিনা মুঘলরা সোনারগাঁও কি করেছিল? জয়লাভ করেছিল 1611 সালে। 1611 সালে সোনারগাঁও জয়লাভ করার পরে সোনারগাঁওয়ের দক্ষিণ দিকে একটা শহর প্রতিষ্ঠা করছে, যে শহরের নাম পানাম শহর বা পানাম নগর। এখানে মূলত গভর্নরদেরকে থাকার জায়গা করে দিচ্ছে, বুঝছি? ওকে ভাই, এরপরে কি বলছে দেখো ভাই দিকে। এরপরে বলছে জানো, বাট সাম হিস্ট্রিয়ান, কিছু ইতিহাসবিদ বিলিভ, বিশ্বাস করে, দ্য সিরিজ হিস্ট্রি, এই শহরের ইতিহাস ইজ মাচ ওল্ডার দ্যান, ওকে রাইট, এটা অনেক বেশি পুরনো, অ্যান্ড দ্যাট দ্য মুঘল ডেভেলপ পানাম নগর, হচ্ছে রাইট। এবং তারা বলছে দেখো এদিকে মুঘলরা পানাম নগর প্রতিষ্ঠা করছে, অ্যান্ড অ্যান্ড বিল্ড হাইওয়ে, এবং তারা বড় বড় হাইওয়ে, বড় বড় বিশাল বিশাল প্রশস্ত রাস্তা তৈরি করছে, ব্রিজ তৈরি করছে, ক্যান বাই টু কানেক্ট, সংযুক্ত করতে, কিসের সাথে? সোনারগাঁওয়ের সাথে। তাহলে অনেকে বলছে যে না, আমাদের মুঘলরা আগে তোমার কি করছে, সোনারগাঁওয়ের আগে পানাম নগর তৈরি করছে, পরবর্তীতে সোনারগাঁওয়ের সাথে কানেক্ট করার জন্য বড় বড় ব্রিজ কালভার্ট দিয়ে সোনারগাঁওয়ের সাথে কানেক্ট করে দিছে। যাক ব্যাপার না। তিনটা সাচ, এই ধরনের ব্রিজ স্টিল এক্সিস্ট, তিনটা এই ধরনের ব্রিজ এখনো এক্সিস্ট করছে বা এখনো এক্সিস্টেন্স রয়েছে। এখন তুমি গেলে তিনটা ব্রিজ এরকম খুঁজে পাবা, বুঝছো? রাইট। আচ্ছা, ব্র্যাকেট অফ করলে ভালো হয়। কার কোনো প্রশ্ন আছে টুকে? কার কোনো প্রশ্ন আছে টুকে? কার কোনো প্রশ্ন আছে টুকে? না থাকলে বাকি অংশ কালকে শেষ করবে ইনশাআল্লাহ, রাইট। সময় অলরেডি কভার করবে না। আচ্ছা ভাই, একটু পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে ব্র্যাকেট অফ করে দাও।